কি হবে যদি আমি একটি স্মার্টফোনকে হাতে নিয়ে একটি টাইম মেশিনে বসে, হ্যাঁ আমি সেটিকে আমাদের বাড়ির পাশের একটি জঙ্গলে লুকিয়ে রেখেছি, কোনো সন্দেহ আছে? যদি থাকে তাহলে এসে চেক করে নিতে পারেন। যাই হোক, তো আমি সেই স্মার্টফোনটিকে টাইমলাইনে পাস্টে নিয়ে যাই এক্স্যাক্টলি অগাস্ট 1902-তে সুইজারল্যান্ডের একটি পেটেন্ট অফিসের গেটের সামনে। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি ঠিক এই জায়গাতেই কেন এলাম, কারণ এই অফিসের ভেতরে কাজ করে এমন একজন ব্যক্তি যাকে এখনো তো কেউ জানে না, বাট ফিউচারে একে কেউ ভুলতে পারবে না। হ্যাঁ, টাইটেল দেখে আপনি বুঝেই গেছেন যে আমি কার কথা বলছি। আমি কথা বলছি সেই ব্যক্তির ব্যাপারে যে প্রফেশনে তো একজন সায়েন্টিস্ট, বাট এর পপুলারিটি কোনো সেলিব্রিটির থেকে কম নয়, অ্যালবার্ট আইনস্টাইন। তো যখন তার ছুটি হলো এবং সে অফিসের বাইরে বেরিয়ে আসলো, তখন আমি তার কাছে গেলাম এবং তার হাতে সেই ফোনটি দিয়ে দিলাম। আমি তো জার্মান জানি না, তো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমার সাথে যেতে পারেন, তার সাথে কথাবার্তা বলে নেবেন, প্লাস 2-4টে সেলফিও নিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি তাকে ফোন এবং চার্জারটি দিয়ে সেখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি পালিয়ে যাব এবং একটি এমন জায়গায় গিয়ে লুকিয়ে যাব যেখানে আমাকে টাইম ভেরিয়েন্ট অথরিটি যেন ধরতে না পারে। আরে আমি তো আমার নিজেরই প্ল্যান রিভিল করে দিচ্ছি, ভিউজের জন্য কত কি করতে হয়। তো বুঝতে পারছি যে এই সিচুয়েশনে আপনার ভেতরের অ্যালবার্ট আইনস্টাইনও জেগে উঠেছে। আপনি বলবেন যে ভাই, এই স্থানে তো মাল্টিভার্সের কনসেপ্ট আসবে, আপনি সেই ফোনটিকে নিয়ে অন্য ইউনিভার্সের টাইমলাইনে গিয়ে পৌঁছাবেন নাকি আমাদের ইউনিভার্সে। একে প্যারালাল ইউনিভার্সও বলা হয়, যেখানে অতীতে গিয়ে আপনি যতই কোনো পরিবর্তন করুন না কেন, রিয়েল ইউনিভার্সে কোনো পরিবর্তনই ঘটবে না। তো আমি আপনাকে বলে দিই যে টাইমলাইনের এই থিওরিটি আসলে তো একটি থিওরি, আর এর ভেতরেও অনেক প্রবলেমস রয়েছে অন্যান্য থিওরিগুলির মতো। এখান থেকে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, বুটস্ট্র্যাপ প্যারাডক্স তৈরি হয়। ওয়েল, এমসিইউতে এমন হয়েছে মানে আমার সাথেও যে তাই হবে তার তো কোনো মানে নেই। মাল্টিভার্স থিওরি ছাড়াও তো আরও অনেক থিওরি রয়েছে, যেমন ডাইনামিক টাইমলাইন থিওরি এবং ওয়ার্মহোল থিওরি। এই ভিডিওটিতে এক্সপ্লেন করব না, নয়তো ভিডিওটি অনেক বোরিং হয়ে যাবে আর আপনি ভিডিওটি ছেড়ে চলে যাবেন। তবে হ্যাঁ, আমি এই কথাটিকে এগ্রি করি যে টাইমলাইন বা মাল্টিভার্স থিওরিটি সব থেকে বেশি অ্যাকিউরেট মনে হয় বাকি থিওরিগুলির তুলনায়। আর হয়তো এই জন্যেই বেশিরভাগ এক্সপার্টসরাও এই থিওরিটিকেই বিশ্বাস করে। ওকে, লেটস ব্যাক টু দি ইমাজিনেশন। তো আমি অ্যালবার্ট আইনস্টাইনের হাতে সেই ফোনটি দিয়ে আবার 2023-তে, না 2023-তে নয়, আমি গেলাম জুন 2009-এ। এর পেছনে একটি বেশ ইন্টারেস্টিং কারণ রয়েছে। ভিডিওটি শেষ হতে হতে আপনি কারণটি বুঝেই যাবেন। এবার আপনি হয়তো ভাবছেন যে সেই ফোনটি তো আইনস্টাইনের কোনো কাজেরই নয়, সেই সময়ে সুইসকম বা কোনো রাউটার তো ছিল না। তো আপনার কি মনে হয় আমি কি এ ব্যাপারে ভাবিনি? মেমোরি কার্ডকে চেনেন, যা 1 টেরাবাইট অব দি ইনফরমেশনকে স্টোর করতে পারে। তো আমি এই মেমোরি কার্ডে আলাদা আলাদা ফোল্ডার বানাবো। প্রথম ফোল্ডার হবে ভিডিওর। এবার আপনি ভাবুন তো যে আমি এখানে কোন ভিডিও ডাউনলোড করে রাখবো। থাক, বাদ দিন, আপনাকে ভাবতে হবে না, আপনাকে হিমালয়ে গিয়ে কিছুদিন কাটিয়ে আসা উচিত। আমি এর মধ্যে ডাউনলোড করব সেই ভিডিওস যেগুলি রিসেন্ট ডিসকভারিজ হয়েছে, যেমন চন্দ্রয়ান 3, আদিত্য L1, ফ্লাইং কার্স, ফোল্ডেবল ফোনস, অ্যাটলাস স্পট, বস্টন ডাইনামিক্স এবং এর সাথে সাথে এমন কিছু গ্যাজেটসের যেগুলিকে দেখলে আমরাও ভাবি যে ফিউচারিস্টিক কোনো টেকনোলজি, লাইক হলোগ্রাফিক ডিসপ্লে, এগুলির। তো এই সমস্ত গ্যাজেটগুলিকে যদি একজন 80s কিড দেখে তো তাদের কি রিয়াকশন হবে একবার ভাবুন। এছাড়াও আমি ডাউনলোড করব অ্যালবার্ট আইনস্টাইনের কিছু ডিপফেক্টস। যদি আপনি ডিপফেক্ট শব্দটি আজ নতুন শুনলেন তাহলে ব্যাপারটিকে ঠিক এইভাবে বুঝুন যে এটি হলো এমন এক টেকনোলজি যা বর্তমানে সকলকে অবাক করে রেখেছে। আপনি যে কোনো ব্যক্তিরই ফেক ভিডিও বানাতে পারবেন, আর এগুলিকে দেখতে একদম রিয়েল মনে হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আর কয়েক বছর পর থেকে কোর্ট ভিডিওকে অ্যাজ এ প্রুফ স্বীকার করা বন্ধ করে দেবে। তো কিছু ডিপফেকই নয়, আমি কিছু সিনেমাও সেই মেমোরি কার্ডে ডাউনলোড করে দেব, লাইক অবতার, অ্যাভেঞ্জার্স, গ্র্যাভিটি এবং সাথে শোলে। যাক, এগুলি তো গেল ভিডিওস নামের ফোল্ডারটির কথা। এবার আরও একটি ফোল্ডার তৈরি করব রিসার্চ পেপার্স নামের। আপনি হয়তো জানেন যে রিসেন্টলি এই ব্যক্তিটি প্রায় 107 মিলিয়ন রিসার্চ পেপারকে ইন্টারনেটে রিলিজ করেছে, আর এগুলিকে যে কেউ ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। দেখুন, আমি জানি যে এগুলি আপনার কোনো কাজেরই নয়, আপনি শর্টস এবং রিলসকে বেশি পছন্দ করেন, বাট সায়েন্টিস্টদের কাছে এগুলি গুপ্তধনের থেকে কিছু কম নয়, কারণ এগুলির ভেতরে থাকা ইনফরমেশনকে ইউজ করে তারা বিভিন্ন আবিষ্কার করতে পারবে। ওয়েল, এই সমস্ত জিনিসগুলিকে যদিও অ্যালবার্ট আইনস্টাইন হজম করে নেবে, কিন্তু দুটি জিনিস যা হজম হবে না তা হলো এআই এবং এআর টেকনোলজি। এগুলিকে দেখার পর তো আইনস্টাইন রিয়ালিটির ওপরেই সন্দেহ করতে শুরু করে দেবে। এআই এবং এআর এর কিছু অ্যাপ ইনস্টল করে দেব এবং সেই ফোনটির ল্যাঙ্গুয়েজ জার্মান সেট করে দেব।
কেন? কারণ আইনস্টাইন ইংলিশ জানতো তো ঠিকই, কিন্তু ততটাই যতটা আপনি জানেন। এবার আপনার মনে হয়তো আরও একটি প্রশ্ন আসছে যে আমি আইনস্টাইনকেই কেন চুজ করলাম, রাইট? আরও তো লোক আছে, যেমন আপেল গাছের নিচে বসা লম্বা চুলওয়ালা ছেলে বা গ্যালিলিও গ্যালিলেই। তো দেখুন বন্ধু, আমি হলাম আইনস্টাইনের বড় ফ্যান, তো ফিউচারিস্টিক কোনো জিনিস যদি দিতেই হয় তো আমি তাকেই দেব। তো এখন আপনি ভিডিওটি দেখছেন, আর দেখতে দেখতে হঠাৎ আপনার সামনে একটি পোর্টাল খুলে গেল, সেখান থেকে একটি মানুষ বেরিয়ে এলো এবং আপনার হাতে একটি ফিউচারিস্টিক ইঁদুর ধরিয়ে দিল এবং সে চলে গেল। এবার সেই ইঁদুরটি ঠিক তখনই আপনার নাক দিয়ে শরীরের ভেতরে ঢুকে গেল, কারণ সেটি ন্যানোটেক ছিল। তো এবার আপনিই বলুন যে আপনার রিয়াকশন কেমন হবে? তো ঠিক একই রকম রিয়াকশন আমরা আলবার্ট আইনস্টাইনের কাছ থেকেও এক্সপেক্ট করতে পারি যখন আমি তার হাতে ফোনটি দেব। বাড়িতে গিয়ে সে সেই ফোনটিকে সব অ্যাঙ্গেল থেকে দেখবে, অ্যান্ড আই এম শিওর যে এটি করতে গিয়ে সে পাওয়ার বাটনকে প্রেস করে দেবে। ফোনকে অন হতে দেখে হতে পারে যে সে ভয়ে রুম থেকে পালিয়ে যাবে। যাই হোক, কিউরিওসিটির কারণে সে আবার সেই ফোনটির কাছে আসবে। তো সব থেকে প্রথমে সে স্ক্রিনে একটি অ্যাপকেই দেখতে পাবে, যা হলো গুগল ফাইলস, যাতে আইনস্টাইন সব থেকে প্রথমে সেই কন্টেন্টটিকেই দেখে যা আমি সেখানে রেখেছি, মানে আমি যা তাকে দেখাতে চাই। এবার এখানে দুটি পসিবিলিটিস ঘটতে পারে। হয় আইনস্টাইন সেই ফোনটিকে নিজের কাছেই লুকিয়ে রাখবে সারা জীবন, অথবা সেই ফোন এমন কোনো ব্যক্তির কাছে চলে যাবে যে সেটিকে গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবে। যদি এমন কিছু হয় তাহলে তো অনেক বিশাল ঝামেলা হয়ে যাবে, আর না তো আমি সেই ঝামেলাকে ইমাজিন করতে পারবো, আর না তো এই ভিডিওতে কভার করতে পারবো। এর জন্য আমাকে প্রথমে জার্মান গভর্নমেন্টকে বুঝতে হবে, তার উপর আবার কিছুদিন বাদেই নাজি পার্টির উত্থান হবে। দ্যাটস ওয়াই প্রথম পসিবিলিটিসকেই সঠিক মনে করে চলি। তো যে ভিডিওগুলি আমি ডাউনলোড করে রেখেছি সেগুলি তো সবই ফালতু, কারণ না তো তখন অতটা রিসোর্সেস ছিল যার দ্বারা আইনস্টাইন সেই মডেলগুলিকে তৈরি করতে পারবে, আর না তো টেস্টিং করতে পারবে। আসল কাজের যে জিনিস আছে তা হলো সেই রিসার্চ পেপারগুলি। নিকোলা টেসলা থেকে শুরু করে স্টিফেন হকিংস, সকলের সারা জীবনের পরিশ্রম সেই পেপারগুলির ভেতরেই রয়েছে। আর সেই ডকুমেন্টগুলি পেল এমন এক ব্যক্তি যার ব্রেন একদম আনস্টপেবল। তবে হ্যাঁ, এমনও হতে পারে যে আইনস্টাইন ফোনের বাকি ইউজলেস অ্যাপগুলিতে অ্যাডিক্টেড হয়ে সারা জীবন সেই অ্যাপগুলিকেই ব্যবহার করতে করতে জীবন পার করে দিল। হতেও পারে, তবে এর সম্ভাবনা খুবই কম, কারণ ইন্টারনেট তো নেই আর অ্যাপগুলিও লিমিটেড রয়েছে। দেখুন, যতটা আমার মনে হচ্ছে আইনস্টাইন সেই রিসার্চ পেপারগুলিকে পড়বে, বহু বছর ধরে পড়তেই থাকবে, কারণ 107 মিলিয়ন পেপারকে পড়ে শেষ করা অতটাও সহজ নয়। আর এইভাবেই 1905-এ আইনস্টাইন 4টি গ্রাউন্ড ব্রেকিং পেপারসকে রিলিজ করবে, যার দ্বারা সারা পৃথিবী প্রভাবিত হবে। হঠাৎ এই দুনিয়া স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ফটো ইলেকট্রিক এফেক্ট, E=mc² মতো কিছু গ্রেট ইনভেনশনস পেয়ে যাবে। এটি দেখে সমস্ত সায়েন্টিস্টরা আইনস্টাইনের ওপর হিংসে করতে শুরু করে দেবে, কিন্তু একজন হিংসে করবে না। অ্যাকচুয়ালি একে সায়েন্টিস্ট বললে সায়েন্সের অপমান হবে। এর নাম হলো থমাস এডিসন। ওয়েল, আইনস্টাইন কি আর থেমে যাওয়া লোক? 1915-এ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তারপর কোয়ান্টাম থিওরি অফ লাইট, বোস আইনস্টাইন স্ট্যাটিক্স, এবং দেখতে দেখতে তখনকার সায়েন্স অনেক গুণ অ্যাডভান্স হয়ে যাবে। আর হয়তো এগুলির সবকিছুর ক্রেডিট আইনস্টাইন নিজেই নেবে। এবং সব থেকে লাস্টে আবিষ্কার হবে ইপিআর প্যারাডক্স। প্যারাডক্স থেকে মনে পড়ল, মনোযোগ দিয়ে শুনুন, এমনও তো হতে পারে যে আমি নিজেও এই সমস্ত কিছুর একটি পার্ট, মানে আমি পাস্টে গিয়ে আইনস্টাইনকে স্মার্টফোনটি দিয়ে অতীতকে চেঞ্জ করলাম না, বরং অতীতটি ঠিক এমনই ছিল। ভালো করে বোঝাই, মনে করুন আমি পাস্টে গেলাম কোভিড-19কে রোধ করার জন্যে, কিন্তু আমার কারণেই সেটি পৃথিবীতে 2019-এ ছড়িয়ে পড়েছিল। আমি সেই ঘটনার সাথে আগে থেকেই যুক্ত ছিলাম। এবার এখানে আমি একটি টাইম লুপে আটকে যাব, লাইক কোভিড-19 ছড়িয়ে পড়ল, তারপর ভবিষ্যতে আমি আবার একবার ট্রাই করলাম এই ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে রোধ করার, কিন্তু আমার অতীতে যাওয়ার কারণেই সেটি আবার ছড়িয়ে গেল। আর এই লুপ বারবার কন্টিনিউ হতেই থাকবে। টাইমের থেকে কমপ্লেক্স আর কি আছে? দ্যাটস ওয়াই ইউজ ইউর টাইম ওয়াইজলি। একটু আগে আমি যা বললাম জানি সেটি আপনার মাথার ওপর দিয়ে পার হয়ে গেল। তো এই জিনিসটিকে যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আমি রেকমেন্ড করব যে আপনি প্রিডেস্টিনেশন মুভিটিকে দেখুন। দারুণ সুন্দর করে এখানে টাইম লুপকে বোঝানো হয়েছে। #নো প্রমোশন। তো অতীতে এত ঝামেলা করার পর আপনি কি ভাবছেন আমি 2023-তে ফিরে আসব? না, একেবারেই না। সব থেকে প্রথমে আমি যাব একটি শপিং মলে, কিছু ভালো ড্রেস কিনবো পার্টির জন্যে। তারপর আমি যাব আমার গুরুজির কাছে, যে আমারই অপেক্ষা করছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজে ঠিক 28 জুন 2009 সন্ধ্যা 6 ঘটিকায়, স্টিফেন হকিং। আর এই গুরুজি আমাকে টিভিএ থেকে বাঁচাতে পারবে। 28 জুন 2009 সন্ধ্যা 6টায় কেমব্রিজ ইউনিভার্সিটিতে আমি কেন গেলাম জানা থাকলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো
ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।